সেদিন ছিল পূর্ণিমার রাত। মধ্যপ্রদেশের এক নামকরা বিশ্ববিদ্যালয়ের 6 জন ছাত্রছাত্রী এসেছিল আর্ট ও কালচারের রিসার্চের উদ্দেশ্যে। রাতের এই সৌন্দর্য ও নিস্তব্ধতা তাদের এতটাই মোহগ্রস্ত করেছিল যে অবচেতনের হাতছানিকে তারা উপেক্ষা করে। মহা আনন্দে চলছিল সেই ঐতিহাসিক স্থলের পর্যবেক্ষণ। আর তখনই ঘটে সেই ঘটনা। ক্যাফে হুল্লোড়ের নিবেদন, অভিশপ্ত চিতোরগড় কেল্লা। ভারতের উত্তর পশ্চিম দিকে অবস্থিত মরু শহর রাজস্থান। অপরূপ সুন্দর এই রাজ্যের অন্যতম দর্শনীয় স্থানগুলি হল রাজপুত রাজা বা মহারানাদের বিশালাকৃত কেল্লা, যার স্থাপত্য আজও সাধারণ মানুষকে অবাক করে দেয়। সেই রাজস্থানের চিতোরগড় জেলায় অবস্থিত ভারতবর্ষের তথা পৃথিবীর এক উল্লেখযোগ্য স্থাপত্য শিল্পের নিদর্শন চিতোরগড় কেল্লা। খ্রিস্টীয় 7ম শতকে এই বিশাল কেল্লাটি নির্মাণ করেন তৎকালীন মৌর্য বংশের রাজা চিত্রাং মৌর্য। 700 একর জায়গা জুড়ে তৈরি এই কেল্লাটি স্থাপত্য ও ভাস্কর্যের এক অভূতপূর্ব নিদর্শন। 2013 সালে ইউনেস্কো এই স্থানটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেন। এই বিশাল এলাকা জুড়ে অবস্থিত কেল্লাটি বিভিন্ন ভাগে বিভক্ত। তার মধ্যে অন্যতম রানা কুম্ভ প্রাসাদ, ফতেহ প্রকাশ প্রাসাদ, কালিকা মাতার মন্দির, মীরা মন্দির, জৈন মন্দির, বিজয় স্তম্ভ, কীর্তিস্তম্ভ, 84টি কুণ্ড, গোমুখ জলাশয় ও সবচেয়ে বিতর্কিত পদ্মিনী প্রাসাদ ও জহর কুণ্ড। বিভিন্ন রাজবংশের দ্বারা শাসিত এই কেল্লায় 7টি দরজা দেখা যায়: পালান পোল, ভৈরব পোল, হনুমান পোল, জোরলা পোল, গণেশ পোল, লক্ষণ পোল এবং মুখ্যদ্বার রামপোল। বলা হয় এই সমস্ত দরজাগুলি বিশাল পাথরের কাঠামো দ্বারা তৈরি দুর্গের সামরিক প্রতিরক্ষার জন্য তৈরি হয়েছিল। চিতোরগড় কেল্লা স্থাপক মৌর্য রাজপুত রাজা চিত্রাং মৌর্যকে পরাজিত করে এই দুর্গটি দখল করেন অহিলা রাজা বাপ্পা রাউল। পরবর্তী ক্ষেত্রে এই অহিলা বংশের রাজপুত রাজা রতন সিং উত্তরাধিকারী সূত্রে এই রাজ সিংহাসনে বসেন। তিনি ছিলেন মেওয়ারের শাসক। কিন্তু বিভিন্ন রাজাদের দ্বারা শাসিত হওয়া সত্ত্বেও রাজা রতন সিংয়ের সময় হওয়া কিছু ঘটনা চিতোরগড় কেল্লাকে ইতিহাসের পাতায় এক গুরুত্বপূর্ণ স্থান করে দেয়। রাজা রতন সিং ছিলেন কলা, শিল্প ও সঙ্গীতের অনুরাগী। তার দরবারে বিশেষ স্থান পেতেন কলা সঙ্গীত দিগ্গজরা। 1302 খ্রিস্টাব্দে রাজা রতন সিং মেওয়ার অর্থাৎ বর্তমান চিতোরগড়ের শাসনভার গ্রহণ করেন। আর সেই বছরই তার বিবাহ হয় অপরূপ সৌন্দর্যের অধিকারিণী সিংহলের রাজকন্যা পদ্মাবতীর সাথে। সেই সময়কার সিংহলের রাজা গন্ধর্বসেনা ও রানী চম্পাবতীর কন্যা ছিলেন পদ্মাবতী। তিনি যেমন ছিলেন রূপবতী, তেমনই ছিলেন বুদ্ধিমতী ও বীরাঙ্গনা। শোনা যায় সিংহল রাজা গন্ধর্বসেনা তার কন্যার চোখের আকার পদ্মের মতো অপরূপ সুন্দর দেখে তার নাম দেন পদ্মাবতী। পদ্মাবতী ছিলেন রাজা রতন সিংয়ের দ্বিতীয় স্ত্রী এবং তিনি তার এই অপরূপ সুন্দরী রানী পদ্মাবতীর নাম রাখেন পদ্মিনী। এবং কালক্রমে রানী পদ্মাবতীর সৌন্দর্য ও বুদ্ধিমত্তার জন্য তিনি মেওয়ার রাজ্যেও জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু কালের প্রকোপে রানী পদ্মাবতীর এই রূপ ও
ও সৌন্দর্যই মেওয়ার রাজ্যে তথা চিতোরগড় কেল্লার অভিশাপে পরিণত হয়। রাজা রতন সিংয়ের দরবারে এক বিখ্যাত সঙ্গীত শিল্পী ছিলেন রাঘব চেতন। সঙ্গীত চর্চার সঙ্গে তিনি আরও একটি বিষয়ে পারদর্শী ছিলেন, তা হল জাদুবিদ্যা। একদিন জাদুবিদ্যা চর্চার সময় তিনি হাতে না হাতে ধরা পড়েন। সেই সময় মেওয়ার রাজ্যে জাদুবিদ্যা অবৈধ রূপে বিবেচিত হতো। তাই রাজা রতন সিং রাঘব চেতনকে চিরতরে মেওয়ারের রাজ্য থেকে নির্বাসিত করেন। এই অপমান ও নির্বাসন রাঘব চেতনকে ক্ষিপ্ত করে তোলে। তিনি রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেন। সেই সময় দিল্লির মসনদে বিরাজ করতেন খিলজি বংশের সুলতান আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি ছিলেন ভারতবর্ষে খিলজি বংশের দ্বিতীয় শাসক। তিনি ছিলেন নৃশংস, বেপরোয়া, সাহসী কিন্তু পরাক্রমী। নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার রূপে প্রতিষ্ঠা করার জন্য তিনি তার কাকা জালাউদ্দিন খিলজিকে হত্যা করে দিল্লির সিংহাসনে বসেন। যুদ্ধ, লুট, হত্যা এই সবের সাথেও তিনি ছিলেন সঙ্গীত অনুরাগী। তাই রাঘব চেতন তার অপমানের প্রতিশোধ নেবার জন্য সুলতান আলাউদ্দিন খিলজির আশ্রয় নেন এবং তার সঙ্গীত পারদর্শিতা ও বুদ্ধির দ্বারা সুলতানের আস্থা অর্জন করেন। এই অর্জন করা আস্থাই তিনি কাজে লাগান সুলতান আলাউদ্দিন খিলজিকে রাজা রতন সিংয়ের বিরুদ্ধে চালনা করতে। তিনি সুলতানের কাছে রাজা রতন সিংয়ের স্ত্রী ও মেওয়ারের রানী পদ্মাবতীর অপরূপ সৌন্দর্যের প্রশংসা করতে শুরু করেন এবং ধীরে ধীরে রানী পদ্মাবতীর প্রতি সুলতানের আকর্ষণ এক তীব্র আকার ধারণ করে। এই রূপের টানেই সুলতান দিল্লি থেকে মেবারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। মেবারে পৌঁছে তিনি কেল্লার সামনে শিবির স্থাপনের আদেশ দেন। রাজা রতন সিং ও মেওয়ারের প্রজারা আতঙ্কিত হয়ে ওঠে দিল্লি সুলতানের হঠাৎ মেওয়ার রাজ্যে আগমনে। ঠিক সেই সময় রাজা রতন সিংয়ের দরবারে সুলতানের বার্তা নিয়ে উপস্থিত হয় তার এক অনুচর। সেই বার্তা অনুযায়ী সুলতান আলাউদ্দিন খিলজির মেওয়ারে আসার একমাত্র কারণ রানী পদ্মাবতীকে এক ঝলক দেখার জন্য, যা সম্পন্ন হলে তিনি আবার দিল্লি ফিরে যাবেন। এই প্রস্তাব রাজা রতন সিং ও রানী পদ্মাবতীর কাছে ছিল খুবই অপমানজনক। কিন্তু চিন্তার বিষয় ছিল এই প্রস্তাব প্রত্যাখ্যান করলে সুলতান অবধারিত মেবার আক্রমণ করবেন। তাই তারা রাজ্য ও রাজ্যের প্রজাদের স্বার্থে সুলতানের এই শর্ত মানতে রাজি হন। শর্ত মানলেও সুলতানের মুখোমুখি হতে সম্মতি ছিল না রানী পদ্মাবতীর। সরাসরি সাক্ষাৎ এড়াতে প্রাসাদের আয়নাগুলোকে এমনভাবে সাজানো হয় যাতে কেল্লায় বসে থাকাকালীন সুলতান রানী পদ্মাবতীর প্রাসাদ থেকে তার প্রতিফলনে তাকে দেখতে পান। সরাসরি দর্শনের বদলে প্রতিবিম্ব দর্শনেই সুলতান তার মত পরিবর্তন করেন এবং তিনি সিদ্ধান্ত নেন যে রানী পদ্মাবতীকে সঙ্গে না নিয়ে তিনি দিল্লি ফিরবেন না। সুলতানের এই সিদ্ধান্ত সম্পূর্ণ ধারণাতীত ছিল রাজা রতন সিংয়ের। তাই তিনি যখন সুলতানকে কেল্লার শেষ দরজা অবধি পৌঁছে দিতে যান, তখন সুলতানের সেনারা রাজা রতন সিংকে বন্দি করেন এবং দ্বিতীয়বার সুলতানের বার্তা পৌঁছয় কেল্লায়। তাতে বলা হয় রাজা রতন সিংকে জীবিত পেতে গেলে রানী পদ্মাবতীকে সুলতানের কাছে আত্মসমর্পণ করতে হবে। সেই সময় মেবারে রাজা রতন সিংয়ের দুই বীর অনুগত ছিলেন গোরা ও বাদল। তারা সুলতানের এই বার্তা পেয়ে পরিকল্পিতভাবে অপর একটি সম্মতি বার্তা সুলতানকে পাঠায়। পরের দিন সুলতানকে জানানো হয় যে রানী পদ্মাবতী তার দাসীদের সাথে সুলতানের কাছে আসছেন। এই বার্তা জানিয়ে ছদ্মবেশে শতাধিক পালকি করে মেওয়ারের সেনারা সুলতানের শিবিরে পৌঁছয়।
এবং সেখানে মেবারের সেনাদের সহিত সুলতানের সেনাদের তীব্র লড়াই চলে। তারা রানী পদ্মাবতী সহ রাজা রতন সিংকে আবার কেল্লায় ফিরিয়ে আনেন। এত বড় ছলনা সুলতানকে প্রবল ক্ষিপ্ত করে তোলে। সুলতান বাহিনী তীব্র চেষ্টা করে কেল্লার অভ্যন্তরে ঢোকার, কিন্তু এই বিশালাকৃত কেল্লার দেওয়াল ভেদ করে ঢুকতে তারা অসফল হয়। এর বিকল্প স্বরূপরূপে সুলতান বাহিনী সমগ্র কেল্লাকে চারদিক থেকে ঘিরে রাখে এবং এই ঘেরাও চলে প্রায় 6 মাস। এর ফলে ধীরে ধীরে কেল্লার অভ্যন্তরে মজুদ খাবার ও অন্যান্য সামগ্রীর তুমুল ঘাটতি দেখা দেয়। অবশেষে রাজা রতন সিংয়ের নেতৃত্বে মেওয়ার রাজ্যের সেনারা তাদের রাজ্যের রানীকে বাঁচানোর জন্য জীবন উৎসর্গ করার অঙ্গীকারবদ্ধ হয়। শুরু হয় যুদ্ধ। এরপর এমন এক সময় আসে যখন সুলতানের বিজয় ও চিতোরগড়ের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। আর ঠিক সেই সময় সুলতান ও তার সেনার বর্বরতার হাত থেকে বাঁচার জন্য মেওয়ারের রানী সহ সমস্ত মহিলা ও শিশুরা তাদের সম্মান বাঁচানোর উদ্দেশ্যে এক চরম পন্থা অবলম্বন করে। কেল্লার মধ্যেই আয়োজন করা হয় এক প্রকাণ্ড অগ্নিকুণ্ডের। রানী পদ্মাবতী সহ মেওয়ারের সমস্ত বিবাহিত স্ত্রীরা তাদের লাল বিবাহের পোশাক ও অবিবাহিত ও ছোট মেয়েরা লাল পোশাক ও গহনা দ্বারা নিজেদের সুসজ্জিত করে এগিয়ে যেতে থাকে সেই অগ্নিকুণ্ডের দিকে। কেল্লার পুরোহিতরা উচ্চারণ করে চলে মা ভবানীর মন্ত্র। রানী পদ্মাবতীর নেতৃত্বে সমস্ত স্ত্রী ও মেয়েরা সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিজেদের জীবন বিসর্জন দেন। আগুনের শব্দের সাথে ভেসে ওঠে করুণ আর্তনাদ। ধীরে ধীরে সমস্ত শরীর আগুনে বিলীন হয়ে যায়। সাহস, আত্মমর্যাদা ও সম্মানের প্রতীক এই রীতিকে বলা হয় জহর। সুলতানের নির্যাতন ও অপমানের হাত থেকে বাঁচার জন্য মেওয়ারের স্ত্রীদের এই আত্মাহুতি চিরতরে চিতোরগড় কেল্লাকে অভিশপ্ত করে তোলে। সেই অগ্নিকুণ্ড বা জহরের কুণ্ড হয়ে ওঠে অতৃপ্ত মেওয়ারের স্ত্রীদের একমাত্র স্মৃতিস্থল। জোহর কথাটির অর্থ ভেঙে বললে বলা হয় জো অর্থাৎ জীব, হর অর্থাৎ হরণ। এক বাক্যে জীবনকে যে হরণ করে তাকেই বলা হয় জোহর। আবার আর এক দিক থেকে বলা যায় জোহর শব্দটি সংস্কৃত শব্দ যৌতুকগৃহের সাথে যুক্ত, অর্থাৎ জীবন্ত মানুষকে জ্বালানোর জন্য দাহ্য উপকরণ দ্বারা তৈরি গৃহ। জহর হল মধ্যযুগে প্রধানত রাজপুত ঘরানার স্ত্রী দ্বারা পালিত আত্মহননের এক প্রথা, যা মূলত যুদ্ধের সময় পরাজয়ের ফলে আক্রমণকারীদের দ্বারা দাসত্ব, দখল ও ধর্ষণের হাত থেকে বাঁচার জন্য রাজপুত মহিলা ও শিশুরা এই চরম প্রথাটি পালন করতেন। এই রীতি প্রধানত রাত্রিবেলায় পালন করা হতো। জহর হল আত্মমর্যাদা, সম্মান ও বীরত্বের প্রতীক। তবে সতীদাহ ও জহরকে এক মনে হলেও ঐতিহাসিকদের মতে এই দুই প্রথার মধ্যে এক আমূল পার্থক্য আছে, যেখানে জহর হল মেয়েদের আত্মসম্মান রক্ষার্থে আত্মহননের এক প্রথা, অপরদিকে সতীদাহ প্রধানত হিন্দু ধর্মের এক অতি আলোচনীয় কুপ্রথা, যেখানে স্ত্রীর ইচ্ছা বা অনিচ্ছা অগ্রাহ্য করে তাকে তার স্বামীর চিতায় জীবন্ত জ্বালিয়ে পুণ্য অর্জনের এক রীতি। তবে এই জহর প্রথা মূলত দেখা যেত ভারতের উত্তর পশ্চিমে অবস্থিত রাজ্যে, তার মধ্যে রাজস্থান অন্যতম। এছাড়াও মধ্যপ্রদেশ ও ভারতের দক্ষিণের কিছু রাজ্যে এই প্রথার পালনের কথা দেখা গেছে। তবে এই প্রথাটি ভারতবর্ষে বিখ্যাত রাজপুতদের জন্য। কিছু লোকের মতে জহর প্রথার প্রথম পালন শুরু হয় রাজপুত রাজাদের মধ্যে, কিন্তু ঐতিহাসিকদের মতে 336 থেকে 323
খ্রিস্টপূর্বাব্দে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন, তখন তিনি আগলাশই উপজাতিদের আক্রমণ করেন, যা আজকের পাকিস্তানের ইন্ডাস ভ্যালি অঞ্চলে অবস্থিত। যুদ্ধে যখন পরাজয় অনিবার্য হয়ে ওঠে, তখন এই আগলাশই উপজাতির 20,000 পুরুষ, মহিলা ও শিশু তাদের নিজেদের গ্রামকে জ্বালিয়ে দেয় এবং নিজেদের আত্মআহুতি দেন। ঐতিহাসিকদের মতে এটাই ছিল প্রথম জোহর। চিতোরগড় কেল্লার রানী পদ্মাবতীর জহর ছাড়াও ভারতের কতগুলি উল্লেখযোগ্য জহর ঘটনাগুলি হল: 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম দ্বারা ভারত আক্রমণের সময় সিন্ধ প্রদেশে অনুষ্ঠিত হয় জোহর। 1301 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি দ্বারা রাজস্থানের রণথাম্বুর আক্রমণের সময় পালিত হয় জোহর, যেখানে রানী রঙ্গাদেবী দ্বারা জল জহরের উল্লেখ পাওয়া যায়। 1294 খ্রিস্টাব্দে আলাউদ্দিন খিলজি দ্বারা জয়সালমের আক্রমণের সময় 24,000 রাজপুত মহিলা ও শিশুর দ্বারা পালিত হয় জোহর। এবং সেই জয়সালমেরেই 1400 খ্রিস্টাব্দে ফিরোজ শাহ তুগলকের আক্রমণের সময় 16,000 মহিলা ও শিশুরা জহরের আগুনে আত্মআহুতি দেন। 1327 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন তুগলকের শাসনের সময় কাম্পিলিতে জহরের উল্লেখ পাওয়া যায়। 1528 খ্রিস্টাব্দে বাবরের শাসনকালে মধ্যপ্রদেশের চান্দেবিতেও পালিত হয় জোহর। 1535 খ্রিস্টাব্দে বাহাদুর শাহের সময় চিতোরগড় কেল্লায় দ্বিতীয় জহরের উল্লেখ পাওয়া যায়। 1567 খ্রিস্টাব্দে আকবরের আক্রমণের সময় চিতোরগড়ে পালিত হয় তার শেষ ও তৃতীয় জহর। এছাড়া হুমায়ুন, ঔরঙ্গজেব ইত্যাদি মোগল রাজাদের সময়েও জহর প্রথা পালনের উল্লেখ আছে। তবে 1619 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের শাসনকালে এই জহর প্রথাকে বন্ধ করে দেওয়া হয়। এই জহর প্রথা বহু আলোচিত হলেও এর একই সাথে পালন করা হতো আর এক রীতি, যার নাম সাকা, যেখানে জহর পালন করার পরবর্তী দিন সকালে রাজপুত যোদ্ধারা তাদের স্ত্রী, মা বা মেয়েদের জহর কুণ্ডের ছাই নিজের মাথায় লাগিয়ে শেষবারের মতো যুদ্ধে যেতেন। নিজেদের পরাজয় অবশ্যম্ভাবী জেনেও যুদ্ধে নিজেদের জীবন বিসর্জন দিয়ে তাদের স্ত্রীদের জহর রীতিকে অমর করে যেতেন। ভারতবর্ষ জুড়ে বহু জহর প্রথা পালিত হলেও 1303 খ্রিস্টাব্দে চিত্তোরগড় কেল্লায় অনুষ্ঠিত রানী পদ্মাবতীর জোহর ভারতবর্ষের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য। অপরূপ সুন্দরী রানী পদ্মাবতীর রূপের আগুন থেকেই জ্বলেছিল চিতোরগড়ের প্রথম জোহরের আগুন। বলা হয়, চিতোরগড় কেল্লা দখলের পর যখন সুলতান আলাউদ্দিন খিলজি সেখানে থাকতে শুরু করেন, তখন প্রতি রাতে তিনি শুনতে পেতেন চিতোরের মহিলাদের করুণ আর্তনাদের শব্দ এবং শুনতে পেতেন বিভিন্ন নূপুরের ধ্বনি। এই অপ্রাকৃতিক ঘটনা এতটাই ভয়ঙ্কর ছিল যে সুলতান কিছুদিনের মধ্যে সেই কেল্লা ছেড়ে দিল্লি ফিরে আসেন এবং কেল্লার জোহর কুণ্ডের দরজা চিরতরে বন্ধ করে দেন। কয়েকশো বছর আগে এক রাজপুত রাজা এই স্ত্রীলোকদের আত্মআহুতিকে সম্মান জানাতে আবার জোহর কুণ্ডের দরজা খুলে দেন। তবে বলা হয়, আজও চিতোরগড় কেল্লায় প্রতি রাতে জ্বলে ওঠে জোহরের আগুন। কোনো মানুষ সাহস করে পৌঁছতে পারে না সেই জোহর কুণ্ডের কাছে। এমনই এক রাত্রে মধ্যপ্রদেশের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের 6 জন ছাত্রছাত্রী আর্ট ও কালচারের রিসার্চের জন্য পৌঁছয় চিতোরগড় কেল্লায়। কেল্লার সৌন্দর্য আর নিস্তব্ধতায় তারা এতটাই মোহগ্রস্ত ছিল যে কেল্লার এই ভয়ঙ্কর রূপটির কথা তারা ভুলে যায়। ব্যস্ত হয়ে পড়ে এই ঐতিহাসিক কেল্লার পর্যবেক্ষণে। ঠিক সেই সময় তাদের সামনে এসে উপস্থিত হন লাল শাড়ি পরা, ঘোমটায় আবৃত এক নারী, যে তাদের কাছে কিছু সাহায্যের অনুরোধ করে। প্রথমে কিছু ছাত্রছাত্রী এগিয়ে যায় সেই নারীর সাহায্যার্থে,
কিন্তু হঠাৎ ঘোমটায় ঢাকা সেই নারীর মুখ থেকে সরে যায় আবরণ, বেরিয়ে আসে বীভৎস দগ্ধ এক নারী মূর্তি। পরদিন সকালে এই সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। আজও প্রতি রাতে চিতরগড় কেল্লায় শোনা যায় নূপুরের শব্দ। দেখা যায় রানী পদ্মাবতী সহ সমস্ত মহিলারা এগিয়ে চলেছে জহরকুণ্ডের দিকে। চিতরগড় কেল্লার বর্তমান চৌকিদারের কথায় প্রতি রাতে মুখ্য দ্বারের পাশে বসে মতিবাজার ও নাগিনা বাজার, যেখানে দেখা যায় অনেক নারী ও পুরুষের সমাগম, কিন্তু কাছে গেলে শূন্যতা ও নীরবতা ছাড়া কিছুই উপলব্ধি হয় না। কেল্লার ভেতর থেকে ভেসে আসে নারীদের করুণ আর্তনাদ, শোনা যায় জোহর পালনের সময় ঢোল ও নাগরার শব্দ। অনেক মানুষের অভিজ্ঞতায় রাতের বেলায় কেল্লায় ঢুকলে অনেক সময় লাল শাড়ি পরা ঘোমটাবৃত কিছু মহিলার দর্শন পাওয়া যায়, যারা কেল্লার রক্ষার্থে সাহায্য প্রার্থী হয়, কিন্তু তাদের সেই রূপ সাধারণ মানুষের কল্পনাতীত, যা জহরের আগুনে দগ্ধ এক নারী মূর্তি। দিনের বেলায় পৃথিবীর অন্যতম বিখ্যাত স্থাপত্য ও ভাস্কর্যের প্রতীক এই চিতরগড় কেল্লা রাতের অন্ধকারে হয়ে ওঠে অভিশপ্ত পুরী, যে আজ রানী পদ্মাবতীর নেতৃত্বে সুলতান আলাউদ্দিন খিলজির অপমানের প্রতিশোধের জন্য সদাই উন্মুখ। বলা হয় চিতরগড়ের রানী পদ্মাবতীর এই সমস্ত বিবরণ পাওয়া যায় সুফি পীর ও কবি মালিক মোহাম্মদ জায়সির 1540 খ্রিস্টাব্দে অবধি ভাষায় লেখা পদ্মাবত কবিতায়। তবে দিনের আলোয় এই কেল্লা সত্যিই এক দ্রষ্টব্য স্থল। এই কেল্লা রাজস্থানের উদয়পুর শহর থেকে 117 কিলোমিটার দূরে চিতরগড় শহরে অবস্থিত। দিল্লি থেকে দূরত্ব 583 কিলোমিটার। বিমানে করে এলে নামতে হয় উদয়পুরে মহারানা প্রতাপ বা ডিবক এয়ারপোর্টে। সেখান থেকে ট্রেন, বাস বা ট্যাক্সি করে 117 কিলোমিটার যাত্রা করে পৌঁছতে হয় চিতরগড় কেল্লায়। ট্রেনে করে গেলে নামতে হয় গাম্ভীরী নদীর তীরে অবস্থিত চিতরগড় স্টেশনে। দিল্লি থেকে বাসে করেও চিতরগড় কেল্লায় পৌঁছানো যায়। চিতরগড়ের স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে কেল্লার দূরত্ব যথাক্রমে 5 ও 8 কিলোমিটার, যা সহজেই রিক্সা বা গাড়ি করে পৌঁছানো যায়। চিতরগড় কেল্লা দেখার সঠিক সময় হল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তবে যতই অপবাদ থাকুক না কেন, ইতিহাসের পাতায় উল্লেখযোগ্য এই চিতরগড় কেল্লা দিনের আলোয় স্থাপত্য ও ভাস্কর্যের এক অভূতপূর্ব নিদর্শন। আপনারা দেখছিলেন চিতরগড় কেল্লার ইতিহাস। ক্যাফে হুল্লোড়ের নিবেদন, অভিশপ্ত চিতরগড় কেল্লা। যদি আমাদের উপস্থাপনা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আমাদের প্রতিটি ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিকে প্রেস করুন। আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক ও টুইটারের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।